বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ আমার সঙ্গে স্টুডিওতে অতিথি রয়েছেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রয়েছেন মাহবুব কামাল, কলামিস্ট এবং সহকারী সম্পাদক, দৈনিক যুগান্তর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বাসভবন থেকে আমার সঙ্গে সংযুক্ত রয়েছেন ডাক্তার ASM আলমগীর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, IEDCR। আপনাকেও স্বাগত জানাচ্ছি আলমগীর ভাই। আমার সঙ্গে আরও সংযুক্ত রয়েছেন মোস্তফা কামাল, বার্তা সম্পাদক, বাংলা ভিশন। তিনি রয়েছেন বাংলা ভিশনের বার্তা কক্ষে। আপনাকেও স্বাগত জানাই এবং শুরুতেই আপনার কাছ থেকে জেনে নিতে চাই গতকালকের উল্লেখযোগ্য সংবাদসমূহের সংক্ষিপ্ত তথ্য। মোস্তফা কামাল। জি, ধন্যবাদ আপনাকে। গতকালকের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলো আমি ছোট্ট ছোট্ট করে একটু শুনিয়ে দিই আপনাকে। বড়দিন উদযাপন করেছি, করোনা মহামারীর মধ্যে আরেকটি বড়দিন উদযাপন হয়েছে দেশে বিদেশে। এ নিয়ে আমাদের দুটি সংবাদ রয়েছে। দেশের সংবাদের মধ্যে উল্লেখযোগ্য সংবাদ হচ্ছে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের খবর। সেটার ফলো আপ সংবাদে আছে 13 জনকে গণকবরে দাফন করা হয়েছে। সেখান থেকে 10 জনকে শনাক্ত করা হয়েছে ধারণা করে, অর্থাৎ তাদের ছবি দেখে। তাদের চিকিৎসা 32 জনের চিকিৎসা চলছে দগ্ধদের বরিশালে, আর 15 জনের ঢাকায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী। এরপরে রয়েছে আজ দেশের চতুর্থ ধাপে 838টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। এ নিয়ে আমাদের একটি সংবাদ রয়েছে। সেখানে যে তথ্য এসেছে, 838টি ইউনিয়ন পরিষদের মধ্যে 48 জন বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন। আগের তৃতীয় ধাপের মতো বা দ্বিতীয় ধাপের মতো কয়েকটি জায়গায় বেশ উত্তেজনাকর পরিস্থিতি চলছে। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে যেন সংঘাত প্রতিরোধের যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়। আর আমাদের জন্য দুঃখের খবর হচ্ছে, আমাদের পেশার প্রবীণ সাংবাদিক, বরেণ্য সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। গণমাধ্যম জগৎ আরেকটি নক্ষত্র হারিয়েছে বলা চলে। প্রেস ক্লাবে আজ শেষ শ্রদ্ধার পর ওনার দাফন হবে বনানীতে। আর এখানে ছোট্ট আরেকটি সংবাদ আমাদের এখানে গুরুত্ব পেয়েছে গতকালকের সংবাদ শিরোনামে। পুলিশ প্রধান অর্থাৎ IGP মহোদয় খুব সুনির্দিষ্ট করে বলেছেন, দেশের কিছু লোক বিদেশ থেকে টাকা এনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর একটা বিহিত হবে, এর বিচার হবে, এই আশ্বাস তিনি দিয়েছেন। সবশেষে উল্লেখ করতে হয় করোনা মহামারী বিষয়ক তথ্য। বাংলাদেশে আরেকজনের মৃত্যু হয়েছে, আর শনাক্ত 2% উপরেই এখনও আছে। কিন্তু দেশের বাইরের অবস্থা, অর্থাৎ ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ডেলমিক্রন ছড়িয়ে পড়েছে। সেটা হচ্ছে ডেল্টা এবং ওমিক্রনের যোগফলে এই ভেরিয়েন্ট শনাক্ত করেছেন সেখানকার চিকিৎসকরা বলছেন। আর ভারতের 6টি রাজ্যে কারফিউ জারি করা হয়েছে সেখানে করোনার ভয়াবহতায়। আর বিশ্বের বিভিন্ন দেশে আমাদের একটু আগের পর্যন্ত তথ্য হচ্ছে প্রায় 6000 ফ্লাইট বাতিল করা হয়েছে। এই হচ্ছে আমার কাছে উল্লেখ করবার মতো সংবাদগুলোর সংক্ষিপ্ত অংশ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, শুনছিলেন বাংলা ভিশনের বার্তা সম্পাদক মোস্তফা কামাল আমাদের জানাচ্ছিলেন গতকালকের উল্লেখযোগ্য সংবাদসমূহের সংক্ষিপ্ত তথ্য। দর্শক, ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে বরেণ্য সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা একটু তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনাটি শুরু করতে চাই। আমি অনুরোধ করব কামাল ভাই, আপনি, রিয়াজ ভাই তো একজন অত্যন্ত খ্যাতিমান সাংবাদিক ছিলেন এবং সাংবাদিকদের নেতা, সকলের প্রিয় একজন মানুষ ছিলেন। তিনি আমাদের ছেড়ে গেছেন, একটু তার সম্পর্কে। না, রিয়াজ ভাই চলে গেছেন, এটা ব্যক্তিগতভাবে আমার জন্য খুবই একটা দুঃসংবাদ। কারণ জি, আমাদের প্রত্যেকের জন্য। তার সাথে আমি বেশ কয়েকটি টক শো করেছি এবং উনি ডিবিসিতে প্রতি রোববার সংবাদ সম্প্রসারণে আসতেন। আমি ওইটা দেখতাম, কারণ ওনার বিশ্লেষণ আমার ভালো লাগতো। নিঃসন্দেহে তিনি বাংলাদেশের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। 1968 সালে অবজারভার পত্রিকায় সম্পাদ দায়িত্ব পালন দিয়ে তার পেশাগত জীবনের শুরু। জি। এবং 71 সালে উনি মুক্তিযুদ্ধে
অংশ নিয়েছেন, নিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা। এবং স্বাধীনতার পর আবার অবজারভারে যোগ দিয়েছিলেন এবং 90 সাল পর্যন্ত ওখানে ছিলেন। জি, তিনি আপনার এরপরও তিনি বেশ কয়েকটি কাগজে জি, যেমন নিউজ টুডে, জি। ফিনান্সিয়াল এক্সপ্রেস, এগুলি ওনার জি, প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন উনি, এবং উনি সাংবাদিকদের নেতা ছিলেন, সাংবাদিকদের প্রতিষ্ঠান 4 বার জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি ছিলেন, এবং আপনার বিএফইউজেরও সাধারণ সম্পাদক ছিলেন, অবিভক্ত বিএফইউজের সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন, অর্থাৎ সাংবাদিকদের উনি নেতা ছিলেন আর কি। এখন ওনার বৈশিষ্ট্যটা কি ছিল? উনি একটু বিএনপি পন্থী ছিলেন ঠিকই, কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে উনি একটা নিরপেক্ষ অবস্থান নিয়েছিলেন, এবং উনি কালোকে কালো বলতেন, সাদাকে সাদা বলতেন, এবং তার চরিত্রের সবচেয়ে বড় যে দিকটি আমাকে আকৃষ্ট করেছে সেটা হচ্ছে তার পরিমিতিবোধ, সেন্স অফ প্রপোর্শন যেটাকে বলে। মানে কোনো ঘটনাকে উনি সেন্সেশনালাইজ করতেন না, কোনো ঘটনাকে মানে ঘটনার মধ্যে দিয়ে একটা এক্সাইটমেন্ট তৈরি করা, যেটা আমাদের সংবাদপত্রের একটা খারাপ দিক, যে সেন্সেশনালাইজ করা হয়, মানুষকে এক্সাইটেড করা হয়, উনি এগুলি করতেন না। উনি আপনার পরিমিতি বোধের সঙ্গে প্রত্যেকটি ঘটনার বিশ্লেষণ করতেন, এবং ওনার মানে বিএনপি করলেও উনি কিন্তু দল কানা ছিলেন না। মানে উনি মানে একজন সাংবাদিক হিসাবে যতটুকু বস্তুনিষ্ঠ থাকার কথা, প্রতিটি বিষয়ে ন্যায্য সমালোচনা তিনি করতেন, এটি আমরা দেখেছি। আমার সঙ্গে একাধিক টক শোতে তিনি উপস্থিত থেকেছেন, আমার সৌভাগ্য হয়েছে। কথা হচ্ছে যে রাজনৈতিক মত তো থাকতেই পারে, সেটা থাকতে পারে, কিন্তু আপনি যে চেয়ারে বসেছেন সেই চেয়ারের মর্যাদা আপনি রক্ষা করতে পারছেন কিনা, সেটা হচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। রাজনৈতিক মত থাকাটা তো কোনো অসুবিধার কারণ সবাই তো ভোট দেয়, কেউ নৌকায় দেয়, কেউ ধানের শীষে দেয়, উনিও হয়তো ধানের শীষে ভোট দিয়েছেন, সেটি একটা রাজনৈতিক আলাদা চিন্তার জায়গা সেটি থাকতেই পারে। আমরা একজন সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদকে হারিয়েছি, এটি আমাদের জন্য কতটা ক্ষতির এটি যত সময় যাবে আমরা উপলব্ধি নিশ্চয়ই করব। আপনাকে ধন্যবাদ। অধ্যাপক কার্জন, আপনাকে একটু এই বিষয়টিতে জানতে চাই। আপনি এখন আইনের অধ্যাপক, কিন্তু আপনি একসময় সাংবাদিকতা করতেন। তা আপনার কাছে একজন রিয়াজউদ্দিন আহমেদ, যাকে আমরা হারিয়ে ফেললাম আর কখনোই পাবো না, আপনার কাছে কেমন অনুভূতি, আপনার যদি একটু আমাদের জানান। ধন্যবাদ। আসলে রিয়াজউদ্দিন আহমেদকে মূল্যায়ন করার মতো মানে ব্যক্তি আমি নই, কারণ ওনার সাথে আমার কোথাও আমি কাজও করিনি, ওনার সাথে খুব বেশি ঘনিষ্ঠতাও ছিল না। আমি যতটুকু নিশ্চয় পর্যবেক্ষণ তো করেছেন, হ্যাঁ, কারণ একজন রিয়াজউদ্দিন আহমেদ তো সেখান থেকে ব্যক্তি থেকে আরো বড় কিছু ছিলেন। ওনার টক শো দেখেছি, কয়েকটা টক শোতে আমার সাথে উনি ছিলেনও। আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই প্রজন্মের অনেকেই তারা এই পেশার সাথে রাজনীতিটাকে মিলিয়ে ফেলতেন না। যে রাজনৈতিকভাবে আপনি আওয়ামী লীগ সমর্থন করতে পারেন, বিএনপি সমর্থন করতে পারেন, কমিউনিস্ট পার্টি সমর্থন করতে পারেন, কিন্তু আপনি যখন পেশার জায়গাতে, আপনি একজন সাংবাদিক, আপনি একজন প্রকৌশলী, আপনি একজন শিক্ষক, আপনি একজন চিকিৎসক, তখন আপনি আপনার পেশাগত জায়গাটা ঠিক থাকতে হবে, হ্যাঁ। এবং সেই জায়গা থেকে আপনার যদি পত্রিকার সম্পাদনা ঠিক না হয়, সেখানে যদি আপনি আপনার প্রতিবেদনে ভুল তথ্য দেন, কিংবা কোনো একটা দলের প্রতি একপেশে আচরণ করেন, তাহলে সংবাদের যে বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ণ হয়। এবং আপনার টক শোতে আমরা মোটামুটি একটা যুক্তিসঙ্গত নিরপেক্ষ আলোচনা চাই, এবং এইটা আমি খুব মানে হতাশ হয়ে লক্ষ্য করছি যে মানে যুবক কিংবা উঠতি যারা সাংবাদিক নেতা, তারা মানে এতটা মানে আওয়ামী লীগের চেয়ে বেশি আওয়ামী লীগ, বিএনপির চেয়ে বেশি বিএনপি, এই যে পেশার জায়গাটা, হ্যাঁ, এই যে আমি শুধুমাত্র সাংবাদিকদের না, শিক্ষকদের, চিকিৎসকদের, মানে এই যে আপনার প্রফেশনালিজমটা ভেঙে পড়ছে, এইটা আমাদের যে নানান রকম দুর্দশার এটা একটা অন্যতম প্রধান কারণ। সুতরাং সেই জায়গাটা তিনি চলে গেলেন, এবং ওনার কাছ থেকে যেটা শেখার দরকার ছিল সেটা তো যারা ওনার অনুসরণকারী তারা তো শিখলেন না, কিংবা সেটা লক্ষণও স্পষ্ট হচ্ছে। আমরা একেবারে সরলীকরণ করব না, সরলীকরণ করছি না, কিন্তু মানে আপনি জানেন যে এখন অ্যাক্টিভিস্ট কিভাবে বেড়ে গিয়েছে, আপনাকে তো সীমারেখাটা বুঝতে হবে, হ্যাঁ।
আমরা তার পেশা এবং বিদেহী আত্মার রাজনীতি। মাগফিরাত জি, কামনা করি, জি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি রিয়াজ ভাই যেখানেই থাকুন না কেন যেন ভালো থাকেন। আমরা একটু আলোচনা শুরু করি। আজকে অনেকগুলো ইস্যু আছে, চেষ্টা করব একটু আলোচনা করতে। আমি যেতে চাই আলমগীর ভাইয়ের কাছে। আলমগীর ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনি শুনছিলেন আমাদের বার্তা সম্পাদক বলছিলেন যে ওমিক্রনের মধ্যে ডেলমিক্রনের যে বার্তা এসেছে, আমরা তো করোনার মধ্যে রয়েছি বেশ কিছুদিন যাবত। এর আগেও আপনার সঙ্গে আমরা এই অনুষ্ঠান থেকে কথা বলেছি। এই ওমিক্রনের পরিস্থিতিতে আমরা কতটুকু প্রতিরোধের জন্য প্রস্তুত আছি এই বিষয়ে একটু শুনতে চাই, এবং তার মধ্যে যখন ডেলমিক্রনের বার্তা এলো এটির জন্য আমাদের কি করণীয় একটু যদি আপনি সূচনা করতেন। ধন্যবাদ আপনাকে এবং রিয়াজ ভাইয়ের প্রতি আমার সকল শ্রদ্ধা। আমি আসলে একটি কথা আমাকে বলতেন যে আলমগীর ভাই বাঁচবো তো করোনা থেকে, মানে এই কথাটি প্রায় বলতেন আমাকে দেখা হলেই। আচ্ছা, যেটা বলছেন যে ওমিক্রন আসলে সারা পৃথিবীতে যেভাবে ছড়িয়েছে এখন মোটামুটি ভাবে সারা পৃথিবীতেই ছড়াবে এটা আমরা জানি আসলে। এবং যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আমরা নিতে চেষ্টা করি আসলে এটা হচ্ছে ট্রান্সমিশনটাকে ডিলে করানোর জন্য। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ালে তারা কি করছে, কিভাবে ম্যানেজ করছে সেটা দেখে আপনি ম্যানেজমেন্টে এগিয়ে যাবেন যদি আপনি ট্রান্সমিশনটা ঠেকাতে পারছেন। আমাদের সাউথ ইস্ট এশিয়া অঞ্চলে এখনো ট্রান্সমিশন ঠেকানো গেছে, কিন্তু ইউরোপ বা যুক্তরাজ্যের অবস্থা যদি আপনারা দেখেন বা যুক্তরাষ্ট্রের অবস্থা দেখেন তাহলে কিন্তু ওমিক্রন আসলে ব্যাপকভাবে ছড়িয়েছে। যুক্তরাজ্যে প্রায় ডেল্টাকে প্রতিস্থাপন করে ফেলেছে এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্র জানি প্রায় 80% এখন ওমিক্রন সংক্রমণই পাওয়া যাচ্ছে, ডেল্টা প্রতিস্থাপিত হচ্ছে। এখানে একটি দিক ভালো হবে, হয়তো ডেল্টার যে সিভিয়ারিটি এবং মৃত্যুর যে ভয়াবহতা ছিল সেটা হয়তো তুলনামূলকভাবে আমরা কম দেখব, কিন্তু ওমিক্রনের যে স্প্রেডিং ক্যাপাসিটি অর্থাৎ মানুষ থেকে মানুষের ছড়ানোর ক্যাপাসিটি সেটা কিন্তু অনেক বেশি। অর্থাৎ একবারেতে একজন আক্রান্ত হলে প্রায় সবাই আক্রান্ত হয়ে যাচ্ছে। সেই প্রতিরোধের জায়গায় আমরা কি করছি, কতটুকু প্রস্তুত? সেই আমরা আসলে তাই হসপিটাল আমাদের তো জানেন যে মানে করোনার অন্তত গত বছর যে জুলাই আগস্টে বা এই বছরে জুলাই আগস্টে আমরা যেটা দেখেছি হাসপাতালগুলো প্রস্তুত আছে, আমাদের সেখানে যে কাজগুলো হওয়ার কথা ছিল সেই কাজগুলো হয়েছে, আমাদের চিকিৎসকরা রেডি আছেন। কিন্তু এইবার যদি ওমিক্রনের সংক্রমণ আসলেই ছড়িয়ে পড়ে, এখনো আমাদের এই অঞ্চলে ছড়ায় নাই, বাংলাদেশেও আপনারা জানেন যে 2টি কেস আমরা রিপোর্ট করেছি, হয়তো স্পোর্টিক 2-1টি পাওয়া গেছে, কিন্তু পাওয়া যাবে এটাই বাস্তবতা। কিন্তু সেখানে একটা হবে যে হয়তো যখন বেশি আকারে ছড়াবে ঘরে ঘরে কিন্তু ওমিক্রনের রোগী হবে। এখানে ওমিক্রনের রোগী হওয়া মানে কিন্তু করোনা হওয়া, কিন্তু সিভিয়ারিটি অনেক কম, যে সেহেতু আপনি কিন্তু রোগীর একটা প্রেশার হেলথ সিস্টেমের উপর পড়বেই। সেটার জন্য আমরা যেমন প্রস্তুতি নিচ্ছি, এটার ওভারঅল যে করোনা হলে 14 দিন ঘরে বসে থাকা গরিব মানুষের জন্য একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ ঘরে ঘরে রোগী হলে সেটার এফেক্ট শুধু হেলথ সিস্টেমের উপর পড়বে না, গোটা রাষ্ট্র ব্যবস্থার উপরেই পড়ে, বিশেষ করে ইকোনমিক্সের উপর, এটা অর্থনীতির উপর একটা ব্যাপক প্রভাব ফেলতে পারে এবং সেটা দেখা যাচ্ছে। এবং অন্যান্য যেগুলি বলা হচ্ছে, দেখুন যে ডেলমিক্রন বা অন্য ভাইরাস, যেটা হচ্ছে যে এটা একটু অনবরত পরিবর্তনশীল ভাইরাস, যেখানে ট্রান্সমিশন থাকবে বেশি সেখানে ভাইরাসটি পরিবর্তন হবে, মিউটেশন হবে, তাও তো তার ভাইরাসও সার্ভাইভ করতে চেষ্টা করবে, কিন্তু সকল পরিবর্তনই কিন্তু এরকম ভয়ঙ্কর নাও হতে পারে, কোনো কোনো পরিবর্তন ভাইরাসটিকে দুর্বলও করে দিতে পারে। জি, আবার আসবো আপনার কাছে। কি মনে হচ্ছে আপনার? আমাদের প্রস্তুতি শুনছিলাম, আলমগীর ভাই বলছিলেন, তিনি তার দায়িত্বের জায়গা থেকে তিনি বললেন। আপনার কি মনে হয় গণমাধ্যমের মানুষ হিসেবে আপনার পর্যবেক্ষণ, ওমিক্রন যেভাবে, যদিও এটি মৃত্যুর জন্য অতটা আপনার হুমকি স্বরূপ নয় বলছেন বিশেষজ্ঞরা, কিন্তু সংক্রমণের ক্ষেত্রে এটি ব্যাপকতর হতে পারে, তার সঙ্গে যখন ডেলমিক্রন, ডেল্টা প্লাস ওমিক্রনের এটি কতটা ভয়াবহ হতে পারে, ইউরোপ এবং আমেরিকায় এটি মানে শনাক্ত করা গেছে, এবং আমাদের সঙ্গে বিমান যোগাযোগ রয়েছে, যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে যাতায়াত রয়েছে, আমরা কিভাবে এটি দেখছি বা দেখা উচিত বলে মনে করি? প্রথম কথা হচ্ছে, আপনি বলছেন যে ইউরোপ আমেরিকায় শনাক্ত হয়েছে শুধু না, জি, আমেরিকায় জি, আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।
জি। এবং ভারতেও কিন্তু 17টা রাজ্যে আপনার জি। ওমিক্রন দেখা দেখা দিয়েছে অর্থাৎ এইটা বাংলাদেশে যদিও এখন সেভাবে আসেনি, না, ওমিক্রন ডেলমিক্রন যে আসেনি, জি। সেটা একটা স্বস্তির জায়গা। কিন্তু কথা হচ্ছে যে আপনার এই ওমিক্রন ডেলমিক্রন বাদই দিলাম, আমরা যে অনেকটা কি বলে ঢিলেমি দিয়েছি, আপনার রিয়াজ ভাইয়ের করোনায় মৃত্যুতে প্রমাণ করে যে করোনা শেষ হয়ে যায় নাই, শেষ হয়ে যায়নি। এবং এই শনাক্তের হার গত পরশুদিন পর্যন্ত আপনার 2-এর নিচে ছিল, জি। এখন এটা 2-এর উপরে উঠে গেছে শনাক্তের হার, অর্থাৎ পুরনো বাড়ছে, এটা বাড়ছে। তবে যেটা আপনি বললেন যে ওমিক্রন আপনার হাইলি ইনফেকশাস বটে, কিন্তু এটা ডেডলি না। জি, ডেডলি নয়। ডেডলি না, এটা মানে হসপিটালাইজ হওয়ার মানে সেভাবে সম্ভাবনা কম, এবং এটাতে মানে আপনার ফ্যাটাল একেবারে মৃত্যু হারও কম। কিন্তু আমাদের বিপদের জায়গাটা অন্য। আপনি জানেন নেদারল্যান্ডে কিন্তু ফুল লকডাউন দিয়ে দেওয়া হয়েছে, জি। এবং আশঙ্কা করা হচ্ছে যে ইউরোপের অনেক দেশেই লকডাউন দেওয়া হবে। এখন আপনার যে ইউরোপের যদি আপনার লকডাউন হয়, তাহলে আমাদের যে এক্সপোর্টের যে ব্যাপারটা, এটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, বিশেষ করে গার্মেন্টস। জি। হ্যাঁ, কারণ আমাদের গার্মেন্টসের বায়ার কিন্তু বাই অ্যান্ড লার্জ ইউরোপ। জি। তো ইউরোপ যদি লকডাউনে চলে যায়, তাহলে আমাদের জন্য একটু খুব ক্ষতিকর। এমনিতে কিন্তু আমাদের রেমিটেন্স অনেক কমে গেছে, এরপরে যদি এরকম আরেকটা ধাক্কা আসে, জি, বা ধরেন আমাদের এখানে, এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আমরা লকডাউন চাচ্ছি না, চাচ্ছি না। অর্থাৎ আসলে অ্যাফোর্ডই করি না। হ্যাঁ করি না, কারণ লকডাউন দিলে হবে কি, আপনার অনেক কিছুই মানে শ্যাটার্ড হয়ে যাবে। জি। যে খুচরা ব্যবসা থেকে শুরু করে পর্যটন শিল্প থেকে শুরু করে সবই কিন্তু শ্যাটার্ড হয়ে যাবে। তো ফলে আমাদেরকে এখন থেকে প্রিকশন নিতে হবে। আপনি যেটা বললেন যে বাইরের সাথে আমাদের যোগাযোগ আছে, সেই জায়গাগুলো আমাদের লোকেট করতে হবে, প্রপারলি স্ক্রিনিং আমরা করতে পারি কিনা। এয়ারপোর্টগুলিতে স্থলবন্দর থেকে শুরু করে বিমানবন্দর থেকে শুরু করে আমাদের স্ক্রুটিনি করতে হবে। জি, বুঝতে পারি। এটা করতেই হবে। প্লাস হচ্ছে যে পর্যটন বলেন, এই যে বিয়ে শাদী বলেন, কমিউনিটি মিটিং যেগুলো হচ্ছে আর কি, সেগুলি কিন্তু এখন থেকে আমাদের বন্ধ করার চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, কারণ এগুলি তো মানে যেহেতু ওমিক্রন আপনার হাইলি ইনফেকশাস, খুব দ্রুত এটা ছড়ায়, সুতরাং আমরা যদি কমিউনিটি মিটিং বাড়িয়ে দিই, আবার যদি পর্যটন যেটি চলমান আছে, এখন তো সব ঢিলে ঢালা হয়ে গেছে, সেগুলি যদি আমরা করি তাহলে কিন্তু বিপদ বাড়বে। সুতরাং আমাদের এখন থেকে প্রিকশন নিতে হবে। আপনি কি বলবেন? আমি যেটা বলবো যে প্রথম দিকে করোনা যখন শুরু হয়, তখন তো দিন রাত বিশেষজ্ঞদের কথা শুনতাম। জি, তা তো শুনতেই হবে। হ্যাঁ, বিশেষজ্ঞরা নিশ্চয়ই বলবেন, ওটার কোনো বিকল্প নাই। না, কিন্তু বাই দিস টাইম আমরা নিজেরা অনেক কিছু এক্সপেরিয়েন্স করে ফেলেছি, নিজেরাই বিশেষজ্ঞ, যার প্রেক্ষিতে এক ধরনের পারসেপশন কিংবা এটাকে ফাইট করা, এটাকে মোকাবেলা করা, আমরা নিজেরা অনেক কিছু জানি। এবং এই যে সড়কে বের হলে আপনি মাস্ক দেখতে পান, আমাদের হাত ধোয়ার অভ্যাস কি আছে? এখন বিষয়টা হচ্ছে ইনিশিয়াল যে ভয়টা ছিল সেটাও তো কেটে গিয়েছে। আর আপনি সবচেয়ে বড় ভয় বাঙালির হচ্ছে মৃত্যু ভয়। এখন ওমিক্রনে যদি কিংবা ডেমিক্রনে মৃত্যুটা কম হয়, তাহলে তো, এবং আপনি সম্প্রতি জানেন যে কক্সবাজারে যে পরিমাণ লোক গিয়েছে, ডাল ভাত 400 টাকায় বিক্রি হয়েছে। এখন একটা হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশ না, আপনি ভিয়েনাতে কয়েকদিন আগে বিশাল বিক্ষোভ হয়েছে এই লকডাউনের বিরুদ্ধে। হ্যাঁ, তো এখন মানে আপনার ধরেন যে মানুষের জীবনের যত বাস্তবতা, কারণ আপনি মানুষকে তো মাসের পর মাস, বছরের পর বছর ঘরের ভিতরে বন্দি করে রাখতে পারবেন না। হ্যাঁ, আর আমাদের বাংলাদেশের সমস্যা হচ্ছে এত ঘনবসতিপূর্ণ, এই ঢাকাকে আমরা ডিসেন্ট্রালাইজ তো করতেই পারলাম না। আপনি নীলক্ষেত, নিউ মার্কেট, কিছু জায়গাতে গেলে আমার কাছে মনে হয় যে মানুষ এই কিসের মতো, মানে পোকামাকড়ের মতো, পঙ্গপাল। আমরা যে প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থাপনার সংকট বা সমন্বয়ের ঘাটতির কথা বলি, ওমিক্রন বলুন, ডেলমিক্রন বলুন, এই জায়গাটিতে বিমানবন্দরের ব্যবস্থাপনা, মানে কোনো পরামর্শ যদি দিই, সমালোচনা আর কত করব আমরা? না, পরামর্শ দিলে কি হবে? যারা পরামর্শ, মানে আমরা কথা বললে সেটা যারা নীতি নির্ধারণ করেন তারা যদি না শোনেন, হ্যাঁ, আপনি এটার কথা বলছেন, আমাকে এখন উত্তরটা দেন যে আমার গত 1 দশকে আমার শিক্ষার্থীদের নিয়ে এই যে আপনার পিইসি এবং জেএসসি, হ্যাঁ, প্রাইমারি কি বলে এটাকে, পিইসি তো,
প্রাইমারি স্কুল সার্টিফিকেট, জি। আর একটা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি। হ্যাঁ জেএসসি। তো এই দুটো আপনি প্রায় কতদিন ধরে চালালেন? 6, 7, 8 বছর। এবং এটা কিন্তু মানে বিশেষজ্ঞদের যারা মানে এডুকেশন এক্সপার্ট, যারা অধ্যাপক, মানে মোহাম্মদ জাফর ইকবালের মতো এক্সপার্ট, তিনিও বারবার বলেছেন যে এই পরীক্ষা দুটোর কোনো প্রয়োজন নাই, এবং আপনি এই পরীক্ষা দিয়ে কি করছেন, শিক্ষার্থীদের মানে পরীক্ষা ভারাক্রান্ত করছেন। এবং এটার মধ্য দিয়ে যে পরিমাণ সময় ক্ষেপণ হয়েছে, যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তারপরে আপনার পরীক্ষা জি, ফাঁস হয়েছে, আপনি বোধহয় বাণিজ্য অন্যদিকে হয়েছে। চলে না, যাচ্ছেন। অন্যদিকে জি, চলে যাচ্ছে জি, আপনার আমার বোঝার সময়, জি, সুবিধার জন্য। জি, বুঝতে আপনি পেরেছি। যে কোনো কথাই বলেন, জি। আপনি কথা বললে তো হবে না, জি। মানে দ্যাট শুড বি টেকেন ইনটু কনসিডারেশন বুঝতে বাই দি পেরেছি, বুঝতে এক্সপার্ট। পেরেছি। করোনার ক্ষেত্রে, ওমিক্রনের ক্ষেত্রে, জি, জি। আচ্ছা, আরেকটা সাজেশন, ধন্যবাদ। আমি একটু একটা সাজেশনটা আমি বলি। আপনার এটা তো গেল যে এয়ারপোর্ট এবং স্থলবন্দরগুলোতে তো প্রিকশন নিতে হবে, বুস্টার ডোজের ব্যাপারটা কিন্তু চিন্তা আমি করতে আসবো হবে। আসবো বুস্টার ডোজের বিষয়। আমি একটু যেতে চাই আলমগীর ভাই, আপনি শুনছিলেন আমাদের স্টুডিওতে দুজন অতিথি কথা বলছিলেন। আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটি বিষয় জেনে নিতে চাই আপনার কাছ থেকে। মানে ওমিক্রন নিয়ে যে আমরা এত কথা বলছি যে এটি সংক্রামক কিন্তু ডেডলি নয়, মৃত্যুর ঝুঁকি তেমন নেই, ওমিক্রন সম্পর্কে সকল তথ্য কি আমরা জানি, বা আপনারা যারা বিশেষজ্ঞ পর্যায়ে আছেন, দায়িত্বশীল আছেন, আপনারা কি আমাদের জানিয়েছেন যে এই বিষয় এবং এইভাবে এটিকে মোকাবেলা করতে হবে, যেটি পুরো করোনা কালে আপনারা করেছেন? এবার কি সেই প্রস্তুতিটি আপনারা আমাদেরকে সেভাবে তৈরি করেছেন? ওমিক্রন নিয়ে যেটা কথা হচ্ছে, আসলে সব তথ্য কিন্তু আমরাও জানি না এবং সারা পৃথিবীর বিজ্ঞানীরাও জানে না। জি। তো সাউথ আফ্রিকা থেকে প্রাথমিক কিছু তথ্যপত্র বা যুক্তরাজ্যে বর্তমানে যে সংক্রমণ চলছে, বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 50টি স্টেটেই অলরেডি আক্রান্ত হয়েছে, সেখান থেকে যে আমরা তথ্যপত্র পাচ্ছি, তার মানে এই না যে ওমিক্রনে মানুষ হসপিটালাইজেশন লাগবে না, কম লাগবে। কম লাগবে। মানুষ মারা যাবে না, মানুষ মারা যাবে, কম মারা যাবে। আপনাদের মনে রাখতে হবে, এখনো যারা ভালনারেবল, অর্থাৎ আমরা যাদেরকে বলি যে 50 বছরের উপরে বয়স, কোমরবিডিটি আছে, এবং তারাই কিন্তু এখনো ঝুঁকিপূর্ণ। তারা যে কোনো ভাইরাস, সাধারণ যে কোনো সিজনাল ঝুঁকিপূর্ণ, ভাইরাসেই জি, ঝুঁকিপূর্ণ, যথার্থ, জি। এবং ওমিক্রনের মতো একটি ভাইরাসে তারা সবসময় ঝুঁকিপূর্ণ থাকবে। আমরা যেটা করছি, যেটা কার্জন ভাই বললেন, যে আমরা আসলে মানে এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট, সিপোর্টে স্ক্রিনিং আমরা সেই প্রথম থেকে, যখন নভেম্বরের শেষের দিকে রিপোর্ট করেছে, তখন থেকে স্ক্রিনিং করছি আমরা। বিদেশ থেকে যদি কোনো যাত্রী আসে, তাদের কোয়ারেন্টাইনে ফলো। দক্ষিণ আফ্রিকা থেকে এসে যে 240 জন নিখোঁজ, তাদের ব্যাপারে কোনো হালনাগাদ তথ্য আছে কিনা? তাদের ব্যাপারে এখানে আসলে একটি ভুল বুঝাবুঝি আছে। আচ্ছা। 26শে নভেম্বর কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা, তারা কিন্তু 24 তারিখের আগে 240 জন এসছে। আমরা তাদেরকে বিচ্ছিন্নভাবে যাদেরকে খুঁজে পেয়েছি, তাদের আমরা সবাইকে ফলো আপ করেছি। তাদের ভিতর কিন্তু একজনও পজিটিভ আসে নাই, করোনা পজিটিভ আসে নাই। আমরা 14 দিন ফলো আপ করে তাদেরকে আমরা পরীক্ষা করেছি। এবং অন্যান্য যারা গ্রেট ব্রিটেন বা অন্যান্য জায়গা থেকে আসে, তাদেরকে ফলো আপে রেখে, কারো যদি করোনা পজিটিভ হচ্ছে, শুধু গ্রেট ব্রিটেন না, পৃথিবীর যে কোনো জায়গা থেকে বাংলাদেশে আসার পরে কারো করোনা পজিটিভ হলে আমরা সেগুলি কিন্তু জেনোমিক সিকোয়েন্সিং করেই দেখছি যে ওমিক্রন আসছে কিনা। মানে আমরা স্ক্রিনিং জানি কি যে যথাযথ হচ্ছে? এটি আপনি দায়িত্ব নিয়ে বলছেন, স্ক্রিনিং বিমানবন্দর বা স্থলবন্দরে যথাযথ হচ্ছে? কারণ হ্যাঁ, ওকে, হ্যাঁ, এই স্ক্রিনিংটি যথাযথ হচ্ছে, কারণ এখন 2 ডোজ টিকা নেওয়া ছাড়া এবং 48 ঘন্টার ভিতর পিসিআর নেগেটিভ রেজাল্ট ছাড়া বাংলাদেশে কেউ ঢুকতেই পারে জি। না। আরেকটি বিষয় আলমগীর ভাই, যেটি 1% নিচে নেমে এসেছিল করোনা সংক্রমণ, সেটি 2% ছাড়িয়েছে। সামনে বাড়বে কি কমবে এটি সময় বলে দিবে। কিন্তু আমাদের মাহবুব কামাল ভাই একটি কথা বলছিলেন যে এখন বিয়ের মৌসুম এবং পর্যটন, দীর্ঘ করোনাকালে পর্যটন এলাকাগুলো ব্যবসা থেকে বঞ্চিত থেকেছে। এখন আমরা তার প্রভাব দেখছি কক্সবাজার সহ আমাদের যে সমস্ত পর্যটন এলাকা রয়েছে সেই সব জায়গায় আমরা দেখছি, এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রোগ্রামগুলো, অনুষ্ঠানগুলো হচ্ছে। এই জায়গাটিতে কোনো ধরনের অনুশাসন আগে ভাগেই এখন থেকেই মানবার প্রয়োজনীয়তা কতটা অনুভব করছেন আপনারা? এখানে দেখুন, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী প্রায় বলেন যে বিয়ে বাড়ি হবে আমার সুপার স্প্রেডিং ইভেন্ট, আমাদের যে ইনডোর কনসার্টগুলো হচ্ছে, আমাদের যে জনসভাগুলো হচ্ছে, আমরা যদি স্বাস্থ্যবিধি না মানি, তাহলে কিন্তু যে কোনো আমরা অনেক এরকম ইভেন্টের কথা জানি, বিয়ে বাড়ি থেকে কিংবা কনসার্ট থেকে 1-2 জন আমরা
ট্র্যাক করতে পেরে দেখা গেছে সেখানে 7-8 জন 10 জন আমরা এক ট্র্যাক পজিটিভ পাচ্ছি। সো এগুলি আসলে সবার আমাদের সবার জন্য ভয়ঙ্কর হয়ে দেখা দিতে পারে। সরকারের কাছ থেকে নিয়ন্ত্রণ করবে, সংক্রমণের সংখ্যা যেহেতু কম তুলনামূলকভাবে এখনো, সেটা কিন্তু এখানে ব্যক্তিগত সচেতনতা এবং আমরা যারা এইসব অনুষ্ঠানের আয়োজন করি তারা যদি স্বাস্থ্যবিধি মেনে করব বলে আমরা পারমিশন পাচ্ছি, কিন্তু স্বাস্থ্যবিধি এসব জায়গায় মানা হচ্ছে না। তা না মানা হলে সেখানে যে ব্যবস্থাটি নেওয়া দরকার, না মানা হলে যেই ব্যবস্থা নেওয়া দরকার সেটি কে নেবে? সেখানে যদি গাফিলতি হয় সেটা হয়তো আবার দেখবেন যে হয়তো 1-2 সপ্তাহের ভিতরে আবার এই সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটি ছোট্ট বিষয় জানতে চাই আপনাদের বুস্টার ডোজ নিয়ে। বুস্টার ডোজের কথা তো আমরা জানি ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু আমরা এটিও জানি যে প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়নি 60 এমন অনেক মানুষ রয়েছেন। তাদেরকে আমরা সেই টিকার আওতায় না এনে, অর্থাৎ আমাদের যে ইমিউনিটি, হার্ড ইমিউনিটি সম্ভবত এই জায়গাটি অ্যাচিভ না করে বুস্টার ডোজের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? অনেকেই বলছেন যে এটি হয়তো সময়ের আগে হয়ে গেল, সমালোচনা এমনটি রয়েছে, কি বলবেন? না, দেখুন এখানে এটা সবচেয়ে ভালো হতো যদি আমরা 80% মানুষকে প্রথম দ্বিতীয় ডোজ টিকা দিয়ে বুস্টার ডোজ শুরু করতে পারতাম তাহলে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে আমরা বুস্টার ডোজ শুরু করছি কারণ আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে ওমিক্রনে 2 ডোজ টিকাতেও আমাদের বিশেষ করে ভালনারেবল পপুলেশনকে তারা রক্ষা করছে না। তো ভালনারেবল পপুলেশনের তো একটি পরিসংখ্যান, আলমগীর ভাই একটু সুযোগ দিবেন, যে 37% 60 কোনো টিকাই দেওয়া হয়নি। তাহলে বুস্টার ডোজ কাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন? আমি 57% আপনার কথা তথ্য নিয়েই যদি আমি ধরি যে 37% 60+ পপুলেশন এখনো টিকা পায়নি, জি, তাহলে ফার্স্ট ডোজও পায়নি, সেকেন্ড ডোজ তো নয়, টিকা পেয়েছে। জি, 63+% তো টিকা পেয়েছে, জি, তাদেরকে দিচ্ছি, তাদের প্রোটেকশনের এই একটা সুযোগ আছে। আমি একটা কথা স্পষ্ট করে এখানে বলে দিতে চাই, আমরা বুস্টার কার্যক্রম শুরু করছি, কিন্তু আমরা প্রথম এবং দ্বিতীয় ডোজ টিকার কার্যক্রম বন্ধ করছি না। যেইভাবে চলছে আরো জোরদার, জানুয়ারির 1 তারিখ থেকে ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিটি আমাদের যে ইপিআই এর টিকা কেন্দ্র প্রত্যেকটিকে ব্যবহার করে আমরা প্রায় 1,20,000 সেন্টার ইউজ করে আমরা আমাদের একদম বাড়িতে টিকা নিয়ে যাব আমরা জানুয়ারির 1 তারিখ থেকে মানুষের বাড়িতে। আপনি জানেন যে এই করোনার টিকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের টেম্পারেচার, তাপমাত্রার যে সমস্যা থাকে, কিন্তু আমরা এখন সেই উপায়গুলো পেয়েছি, আমরা সলভ করেছি। আমরা জানুয়ারির 1 তারিখ থেকে মানুষের বাড়িতে যেরকম আমরা ইপিআই টিকা দেই, প্রতিটা ওয়ার্ডে 3টে করে ব্লক করে প্রতিদিন যে টিকা দিই, আমরা সেইভাবে টিকা দেওয়া কার্যক্রম শুরু করছি। ব্যাপক ক্যাম্পেইন করব আমরা 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ। জি, বুঝতে পেরেছি। আলমগীর ভাই, আপনাকে ধন্যবাদ জানাতে চাই, এই মধ্যরাতে আপনি আমাদের সময় দিয়েছেন এবং বুস্টার ডোজ এবং জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে যে ক্যাম্পেইনের কথা বললেন, নিশ্চয়ই এটি আমাদের দর্শকদের যারা শুনলেন জানলেন অনেক অনুপ্রাণিত হবেন। আপনি ভালো থাকবেন, নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও আমাদের দেখা হবে, কথা হবে। সুপ্রিয় দর্শক, একটি ছোট্ট বিরতি নিই, বিরতি থেকে ফিরে এসে স্টুডিও অতিথির সঙ্গে আমরা আলোচনা করব। আবারও স্বাগত, দেখছিলেন নিউজ ইন ভিউজ। আমার সঙ্গে অতিথি রয়েছেন মাহবুব কামাল, কলামিস্ট এবং সহকারী সম্পাদক দৈনিক যুগান্তর। এছাড়া রয়েছেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা করোনা, ওমিক্রন, ডেলমিক্রন নিয়ে কথা বলছিলাম। একটু আমরা নির্বাচন নিয়ে কথা বলি, চতুর্থ ধাপের নির্বাচন নিয়ে ছোট ছোট করে 2-1টি বিষয় আলোচনা করে নিতে চাই। সেটি হচ্ছে 838টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে আজকে রবিবার, এবং ইতিমধ্যেই 48 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। সহিংসতার কথাও রয়েছে। নির্বাচন কমিশন কিছুতেই এটিকে নাগালে বাগে আনতে পারছে না যদি বলি, কেন? প্রথম তাদের মেয়াদ শেষ, এখনো কোথায় ভয়, কিসের ভয়? না, প্রথম কথা হচ্ছে একটা হচ্ছে যে আপনাকে চাইতে হবে, যে তারা যে বার্তা দিচ্ছেন তাতে তো বলছেন যে চাই না, এবং আশা প্রকাশ করছেন, না রিয়েলি চাইতে হবে এক। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে যদি ওরা চানো সেটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য দক্ষতা আছে কিনা, সেটাও কিন্তু একটা বড় পয়েন্ট। আপনার কি মনে হয়, আছে না নাই? আমার মনে হয় যে
এই তাদের যে সার্বিক কার্যক্রম তাতে মনে হয় না যে তাদের কোনো সক্ষমতা আছে। কারণ ইউনিয়ন ঘাটতিটা কোথায়? আমি বলি, ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো সরকার পরিবর্তন হয় না, তাই না? তাইলে আপনি জেনারেল ইলেকশনে আপনি ম্যানিপুলেট করেন, গভর্নমেন্টের ফেভার করেন, সেটা জি করেন, সেটা এক ব্যাপার। কিন্তু যেহেতু ইউনিয়ন পরিষদের নির্বাচনে আপনার সরকার পরিবর্তন হবে না, এইখানে আপনাদের দক্ষতা দেখাতে অসুবিধাটা কোথায়? তার মানে রিয়েলি আপনারা ইনএফিসিয়েন্ট। প্রথম কথা হচ্ছে যে নির্বাচনের সময় তো প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়। তারা কি কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তাকে তারা কোনো এনফোর্স করতে পারছেন কোন ব্যাপারে? করেন না কেন? করতে তো দেখা যায়নি সচরাচর। করেন না এটা মানে আমি বলবো যে মানে সরকারের মনোরঞ্জনের জন্যই করেন না, সরকারের গুড বুকে থাকার জন্যই করেন না। তা না হলে মানে গুড বুকে না থাকলে কি সমস্যা? না, তারা মনে করেন যে এই আমরা নির্বাচিত হয়ে আমরা কমিশনার হয়েছি, চিফ ইলেকশন কমিশনার হয়েছি সরকারের বদান্যতায়, সরকার আমাদেরকে, প্রধানমন্ত্রী চেয়েছিলেন বলেই আমরা সার্চ কমিটি এগুলি কোনো বোগাস। কারণ আলটিমেটলি তো কি বলে যে প্রধানমন্ত্রী যেখানে টিক মার্ক দেবেন প্রেসিডেন্ট সেটা করতে বাধ্য, কারণ প্রেসিডেন্ট তো আপনার দুইটা কাজ ছাড়া তার কোনো আসলে কোনো কাজ নাই। হ্যাঁ, একটা হলো প্রধান বিচারপতি নিয়োগ করা, আর একটা হচ্ছে প্রধানমন্ত্রীর শপথ পাঠ করানো, এছাড়া তো কোনো কাজ নেই। সো সার্চ কমিটির মাধ্যমে এই নির্বাচন কমিশন গঠিত হলো, আলটিমেটলি এইটা প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যালের ফলেই কিন্তু তারা কমিশনার হয়েছেন এবং চিফ ইলেকশন কমিশনার। সুতরাং এক ধরনের সেন্স অফ গ্র্যাটিটিউড, এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ। জি, বুঝতে পেরেছি অধ্যাপক কার্জন। এই যে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়েই যে সংকটটি এখন দেখা দিচ্ছে, সকল মহলেই যখন আলোচনা হচ্ছে নির্বাচন কমিশন নিয়ে, তারা বলছেন যে মেরুদণ্ডের ঘাটতি, মেরুদণ্ড নেই বলছেন। মানে এই কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে যখন এই যে অত্যন্ত খ্যাতিমান বা স্ব ক্ষেত্রে যারা মানে একটি উল্লেখযোগ্য জায়গায় উন্নীত হয়েছেন পেশাগত জীবনে, তারা এমন একটি অপবাদ গ্রহণ করলেন, মেনে নিলেন, আপনার কি? দেখেন, আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলেন যে নির্বাচন কমিশন কেন কার্যকর এবং ফলপ্রসূ গ্রহণযোগ্য নির্বাচন করতে পারছে না, তো তারা কি মানছে কিনা যে পারছে না? এটা মানছে কিনা তারা তো বলছে ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। এখন যদি আপনি এমন ব্যক্তিদের বসান মানে যাদের লাজ শরম কিংবা লজ্জা শরম বলে কিছু নাই, আপনার তো ইটস এ ম্যাটার অফ পার্সোনালিটি অলসো। আপনি একটা দায়িত্বশীল পদে গিয়ে আপনি সেদিন মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কি অবস্থা তো দেখতেই পারলেন। তা আপনি যে ধরনের লোক বসাবেন, আপনি বিএনপির সময়ে বিচারপতি আজিজকে বসানো হয়েছিল, আমরা দেখেছিলাম একই চিত্র। হ্যাঁ, তো আপনি মানে যে ধরনের লোককে বসাবেন আপনি তার কাছ থেকে সে ধরনের আচরণ, আপনি তার চেয়ে ভালো তো আপনি আশা করতে পারেন না। এখন ধরেন যে কার্যকর একটা নির্বাচন করার জন্য মানে কয়েকটা পক্ষের আন্তরিকতাটা প্রয়োজন। প্রথমত নির্বাচন কমিশন, তারপরে সরকার, তারপরে রাজনৈতিক দল, তারপরে গণমাধ্যম। কিন্তু ক্ষমতা তো এমন দেয়া আছে নির্বাচন কমিশনকে, তারা যদি চায় সরকার বা সংশ্লিষ্ট প্রশাসন মানতে তো বাধ্য। আপনি সেই বেসিক কোয়েশ্চেনে যদি যান তাহলে পরে সেই তো 1993-94 সালে আবার ফিরে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী তিনি যে মানে যুক্তিতে আন্দোলনটা শুরু করেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, যে বাংলাদেশে কোনো দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, সেই জন্য আপনি তত্ত্বাবধায়ক বলেন। আমি বলছি ঠিক আছে, আপনার কথা, আপনি যেহেতু সরকারের প্রশ্নে আসলেন, আমি বলছি যে নির্বাচন কমিশন যদি চাইতো, সরকারের প্রশ্নে আসলে তো আপনাকে প্রথমে বুঝতে হবে যে নির্বাচন কমিশনার হিসাবে আপনি কাদের নিয়োগ দিচ্ছেন। এবং আপনি সংবিধানের 118 অনুচ্ছেদে যে আইন করার কথা বলা হয়েছে, আইনটা করেন নাই। আইন করলেও এমন কোনো লাভ ক্ষতি হবে না, কারণ আপনি এখানে বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন তার যে স্টাফ, তার যে লোকবল, সেটা দিয়ে তিনি নির্বাচনটা করবেন। কিন্তু নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা একটা বড় বিষয়, সেটা ঠিক না থাকলে আপনি একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন না। এবং সেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, প্রশাসন সেটা থাকে সরকারের কাছে। সরকার যদি সেটা না চায় হবে না। সেই এক্সপেরিয়েন্সটা তো আমরা অনেক দিন ধরে দেখেছি এবং সেইটার ফলাফল হচ্ছে যে আপনার তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল, মোটামুটি যারা হেরেছে তারা অভিযোগ করেছে যে
আমরা নির্বাচন ঠিক হয়নি, আমরা মানে জিততে পারি নাই, তারপরেও কিন্তু আপনার কি মনে হয় জাতীয় কিনা এবং যে আন্তর্জাতিকভাবে সময়ের সঙ্গে সঙ্গে এটিও একটি কমন ফেনোমেনা হয়ে দাঁড়াচ্ছে কিনা, যে স্থানীয় সরকারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন, জাতীয় সংসদে নির্বাচিত হচ্ছেন, বিজিএমইতে নির্বাচিত হচ্ছেন, অ্যাপেক্স বডি ব্যবসায়ীদের বিসিসিআই তো আমরা বিভিন্ন সময় দেখছি, মানে এটি কি একটি ফ্যাশন বা স্টাইল হয়ে যাচ্ছে কিনা? ফ্যাশন আমি বলবো না, এটা এটি গণতন্ত্রের জন্য কতটা শুভ? আমি এটা ফ্যাশন সেটা বলবো না, আমি বলবো যে একটা ধারাবাহিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে জি। আমরা এই বাস্তবতায় এসে উপনীত হয়েছি, এবং সেইটার কারণটা হচ্ছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল, জি। সেটা 21 বছর ক্ষমতার বাইরে ছিল, এবং 2001 সালে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একদম নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন, এবং তখন কিন্তু তিনি মানে অনেকগুলো মানে হতাশার চিত্র দেখেছেন, যে তিনি যখন আপনার তত্ত্বাবধায়ক সরকারের হাতে ছেড়ে দিলেন, তার উনার গণভবনে যাওয়ার আগেই উনার ইলেকট্রিসিটি সহ অনেক কিছু কেটে দেওয়া হলো, তারপরে নির্বাচনে জেতার পরে হিন্দু কমিউনিটির উপর ইয়ে করা হলো, হ্যাঁ, তারপরে ধরেন যে 2008 সালে যখন নির্বাচনে জিতে জোট সরকার আসলো, আসার পরে আপনি দেখেন যে পরের মাসেই কিন্তু বিজিবির ওই বিদ্রোহ, হ্যাঁ, এবং তারপরে দেখেন 2013-14 সালে মানবতা বিরোধী অপরাধের যে বিচার, সেটাকে প্রতিহত করার ঘোষণা, এবং এই সব কিছু মিলে একটার পরে একটা কিন্তু আপনি প্রতিবন্ধকতা অতিক্রম করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কন্ট্রোল নিয়েছেন, এবং এই কন্ট্রোলটা নেওয়ার পরে উনার উচিত ছিল সুশাসনটা নিশ্চিত করা, জি। আইনের শাসনটা নিশ্চিত করা। বুঝতে ওদিকে আপনার বিএনপি তারা একের পর এক ভুল করেছে, 2014 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাদের ডেকে অন্তত 3টা মিনিস্ট্রি দেওয়ার কথা বলেছিলেন, তারপরে 1 বছর পরে তারা পেট্রোল বোমা শুরু করলেন। এই যে আপনার, এবং এখনও আমি দেখছি যে বিএনপির জনসমর্থন অনেক, কিন্তু তাদের আপনার সাংগঠনিক কর্মকাণ্ড কিংবা ধরেন যে সুদূর প্রসারী যে সমস্ত মানে কর্মসূচিগুলো দরকার, যে আপনাকে বলতে হবে যে আমার এখানে আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, আপনার এখানে বলতে হবে যে 3 বিভাগের ভিতরে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, না না, সেই আন্দোলনটা তো শেখ হাসিনা করেছিলেন 93-94 সালে উনি করে ফল পেয়েছিলেন না? জি, এটা তো শেখ হাসিনার রাজনৈতিক সক্ষমতা। বিএনপির সেই সক্ষমতা না থাকলে তো এইটা গণতন্ত্রের ভিতরে আমি বলছি যে বিরোধী দলের সক্ষমতা না থাকলে গণতন্ত্র তো দুর্বল হয়। জি, বুঝতে পেরেছি। তাহলে দুই পক্ষে আপনি যে এই যে একতরফা বলছেন সব, এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, এবং এই যে সবকিছু একতরফা হওয়ার ফলে আমরা দেখছি যে তার ভেতরে শাহেদরা চলে আসছে, পাপিয়ারা চলে আসছে, মুরাদ চলে আসছে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে খুব ক্যাটেগরিক্যাল কথা, সেটা হলো যে বাংলাদেশে স্থানীয় পর্যায়ে বলি আর জাতীয় পর্যায়ে বলি, ফেয়ার ইলেকশন তখনই হবে যদি প্রাইম মিনিস্টার এটা চান। উনি যদি চান যে না ফেয়ার ইলেকশন হবে, তাইলে হবে। এছাড়া আপনি টিএন সেশনের মতো না, আমি বলতে চাই এই বিষয়টি আমি মানে তর্ক আমি যদি নাও করি, মানে প্রধানমন্ত্রী যে চাচ্ছেন না, এটিও তো আপনি বা আমি প্রমাণ করতে পারছি না বা পারবো না। নির্বাচন কমিশনকে যে দায়িত্ব, যে ক্ষমতা দেয়া আছে, সেটির কেন তারা ব্যবহার করেন না, এটি আমার জানার আগ্রহ। এইটা যা শুনেন, এইখানে আমি বলি ব্যক্তি ম্যাটার করে। যেমন ধরেন টিএন সেশন ইন্ডিয়ার যে ছিলেন, ওনাকে একবার বলা হলো তো আপনি তো সাপের মতো দংশন করেন রাজনীতিবিদদের। উনি বললেন যে আমি সাপ হতে যাব কেন, সাপের তো মেরুদণ্ড নাই, আমি মেরুদণ্ডী প্রাণী, আমাকে সাপ বলবেন না। তো উনি বলবেন, হ্যাঁ, সাপের মেরুদণ্ড নাই। তো এরকম মেরুদণ্ডওয়ালা লোক যদি থাকে, সেখানে সরকার যদি তাকে সহযোগিতা নাও করে, সেক্ষেত্রে অন্তত সেক্ষেত্রে তারা অন্তত পদত্যাগ করতে পারে। তাদের আলটিমেটলি বলতে তো পারে যে এই জায়গায় আমি এটি চেয়েছি, এটি আমি পাইনি। যেমন আমি বলি, মাহবুব তালুকদার যে কথা বলছেন, মাহবুব তালুকদার তো এক ধরনের কথা বলাই কি যথেষ্ট? না, তিনি কি প্রতিবাদ হিসেবে কি করেছেন? না, শুধু বলেই গেছেন। হ্যাঁ, ওনার পদত্যাগ করা উচিত ছিল। এটি কি যথার্থ? না, এটা যথেষ্ট না, যথেষ্ট নয়, যথেষ্ট নয়। অর্থাৎ এই আলোচনাটি অমীমাংসিত, এটি নিয়ে অনেক কথাই বলতে হবে। একটু আমি লঞ্চ দুর্ঘটনার বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুরু করতে চাই। অমীমাংসিত না, এটা মীমাংসিত। মীমাংসিত কোন অর্থে? আমি মনে করি মীমাংসিত, কারণ আপনি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যে ধরনের লোক দেবেন, জি, আপনি তাদের কাছ থেকে সেই ফলাফলই পাবেন। আচ্ছা, জি, আপনি একটু যদি বলতেন আমাকে যে এই যে লঞ্চ দুর্ঘটনা ঘটলো, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বিয়োগান্তক একটি ঘটনা ঘটলো, এবং মানুষ কিভাবে মারা গেল, পুড়ে ছাই হলো, এটি আমরা দেখলাম। কেউ কেউ বলছেন এটি কাঠামোগত হত্যাকাণ্ড। এটি কতটা সঠিক?
কেউ বলছেন ব্যবস্থাপনার ত্রুটির জন্য এটি হচ্ছে, মানে যখন যে বিষয় নিয়ে আলোচনা হবে সেখানেই ব্যবস্থাপনার ত্রুটি, ব্যবস্থাপনার ঘাটতি, সমন্বয়ের ত্রুটি, সমন্বয়ের ঘাটতি। আর কত? আচ্ছা, আমি বলি, বাংলাদেশের জনসংখ্যা যা, জি এই ছোট্ট একটি জায়গায়, এবং কি বলে যে এই অব্যবস্থাপনার যে চতুর্দিক ব্যাপী যে অব্যবস্থাপনা, তাতে দুর্ঘটনা এবং অপরাধ বাংলাদেশে হবেই, আপনি চেক করতে পারবেন না। যে অব্যবস্থাপনার মধ্যে আমরা আছি এবং যে লোক সংখ্যার মধ্যে আমরা আছি, কত ঘটনা, এই সব ঘটনার মধ্যে দিয়ে আপনার অপঘটনা বেরিয়ে যাবে, আসবেই। এবং অপমৃত্যুটাও আমাদের এখানে, আমি মনে করি যে অবস্থা আমাদের অব্যবস্থাপনা এবং লোক সংখ্যা, তার অপমৃত্যুটাও আমাদের নিয়তি এবং দুর্ঘটনা আমাদের নিয়তি। সড়কে দুর্ঘটনার লোক মারা যাবে, ট্রেনের লোক মারা যাবে, লঞ্চ ডুবি হবে অথবা আগুন ধরবে, ট্রেনে কাটা পড়ে মারা যাবে, তারপরে আপনার সিলিন্ডার বিস্ফোরণ হবে, কেমিক্যাল গোডাউনে আগুন লাগবে, এগুলি পর্যটন এলাকায় ধর্ষণ হবে, বাবা ছেলেকে খুন করবে অথবা ছেলে বাবাকে খুন করবে, নারী নির্যাতন হবে, শিশু হত্যা হবে। এইটা সামগ্রিকভাবে আমাদের যে অব্যবস্থাপনার যে চাল জি এবং লোক সংখ্যার যে আধিক্য, তাতে এগুলি হবেই। এখন প্রতিটা ক্ষেত্রে আপনি যেটা বলেন, প্রতিটা ক্ষেত্রে ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা বলি যে এইটা এই জায়গায় অমুক ছিল না, এইটা এই ছিল না, ওটা ছিল না, এইটার লাইসেন্স নাই, তো এইটার অগ্নি নির্বাপন যন্ত্র ছিল না, এইটার ফিটনেস নাই, এইটার হেল্পার গাড়ি চালাইছে, ড্রাইভার এই যে ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু এইটা যে সারা বছরের একটা রুটিন ওয়ার্ক হওয়া দরকার, এই যে পরিদর্শন এবং সেই জায়গাটা তো নাই। প্রতিটি ক্ষেত্রেই আপনার জিনিসগুলো ঠিকঠাক মতো আছে কিনা, এটা তো আপনার রুটিন ওয়ার্ক, সারা বছর ব্যাপী এটা করতে হবে। বুঝতে পেরেছি। অধ্যাপক কার্জন, এই যে কামাল ভাই যে কথাটি বললেন যে রুটিন ওয়ার্ক আমরা দেখছি না, দুর্ঘটনা ঘটে যাবার পরে আমাদের কাছে এটি প্রতিভাত হচ্ছে, এটি ছিল না, ওটি ছিল না, এখানে সমস্যা, এখানে ইঞ্জিনের সমস্যা, ওখানে সিলিন্ডারের সমস্যা, মানে আর কত না, সেই কথাটা তো সবসময় বলছি যে একটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে অধিকাংশ কাজ হচ্ছে অ্যাডহক, আর একটা হচ্ছে যে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তখন বেরিয়ে আসে, রানা প্লাজা হওয়ার পরে আমরা জানতে পারি যে সেখানে অনুমোদন ছিল না, তারপরে পাপিয়াদের কথা আমরা জানতে পারি, শাহেদদের কথা জানতে পারি, হ্যাঁ, ঘটনা ঘটে যাওয়ার পরে। তারপরে তাজরিন গার্মেন্টসে যখন 100-র বেশি শ্রমিক পুড়ে ছাই হয়ে যায়, তারপরে আপনার পুরন ঢাকায় আপনার দুটো অগ্নিকাণ্ডের পরে আমরা জানতে পারলাম, প্রত্যেকটা জায়গাতে তাই। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাকসেস স্টোরি অনেক আছে। যেমন আপনি ধরেন যে আমাদের ডিসাস্টার ম্যানেজমেন্ট, সেটা কিন্তু ভালো হয়েছে, আমাদের বিদ্যুৎ ব্যবস্থাপনায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া গেছে অনেক জায়গায়, তারপর অবকাঠামো উন্নয়ন, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে আপনার একদম লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রি। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে টেকসই হবে কিনা, যতটুকু হয়েছে সেটাকে তো আমার আমলে নিতে হবে না, আমলে নিচ্ছি বাংলাদেশের মতো। আমি যখন গ্রামে গঞ্জে ঘুরি, মানে 2 দশক আগে 3 দশক আগে যে দারিদ্র ছিল, সেই দারিদ্রটা নাই, সেটা তো আমাকে মানতে হবে। যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে মূল্যবোধের অবক্ষয় হয়েছে, দুর্নীতি অনেক বেড়ে গিয়েছে, এবং আমার রাষ্ট্রযন্ত্র যে মানে মেশিনারিগুলো চালায় সেটা খুব সিস্টেমেটিক না, সেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব আছে। সেটাই মানে সেইটাই একটা মিরাকেল যে এইরকম একটা হচপচ অবস্থা মিলে আপনি যে সামনে যাচ্ছেন। এখন আমার কথাটা হচ্ছে যে যেটা হচ্ছে আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে, যে আপনি প্রথমে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পুলিশ, বিচার ব্যবস্থা, কয়েকটা আপনি 3টা থেকে 5টা ধরে আপনি এইটাকে ঠিক করেন, তারপরে বাকিগুলো ঠিক হবে। আরেকটি বিষয় একটু আলোচনা না করলেই নয়, যেটি বলছিলেন আমাদের আইজিপি মহোদয়, বিদেশি টাকায় অনেকে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, এটি তার শুনছিলেন আমাদের বার্তা সম্পাদক বলছিলেন, কিছু লোক অবৈধ ধন সম্পদ করছে পাচার, এটি তিনি বলেছেন, এবং এদের বিচার হবে এই আশ্বাসও তিনি দিয়েছেন। কি বলবেন? বিচার হবে, এটা তো মানে গদ বাঁধা কথা, তাই না?
আর কিছু লোক বিদেশ থেকে টাকা এনে ষড়যন্ত্র আমাদের এখানে আমরা তো পাচারের তথ্য জানি ৭৩,০০০ কোটি টাকা, ৬৩,০০০ কোটি টাকা বছরে, হ্যাঁ। মানে বিভিন্ন তথ্য পাওয়া যায়। তাহলে না, বাংলাদেশে আসছে ও দেশে, এটি তো ঠিক। হ্যাঁ, এটা একটা নতুন নতুন জি। ফেনোমেনন আর কি। জি। বাংলাদেশে একটা কি কনস্পিরেসি থিওরি খুব জনপ্রিয়। আপনি যে কোনো জায়গায় আপনি ষড়যন্ত্রের তত্ত্ব যদি আনতে পারেন একবার, সেইটা মানুষ খায় খুব বেশি। আচ্ছা। এখন বিদেশ থেকে এটি কেমন খাবে? আমি বলছি, বিদেশ থেকে টাকা এনে ষড়যন্ত্র করছে, আপনাকে তো আইডেন্টিফাই করতে হবে কে, এবং সুনির্দিষ্ট করতে হবে। আইডেন্টিফাইটা করবে কে? যিনি বলছেন এটি তার দায়িত্ব কতখানি? না, উনি না করুক, উনি মানে যে সমস্ত কনসার্ন অথরিটি আছে জি। তারা কি করছে, উনি আইজিপি, উনি পুলিশের প্রধান, ঠিক। তাই না? তাহলে উনি তো কনসার্ন জায়গাগুলিতে বলবেন জি। যে তোমরা একটা ইনভেস্টিগেট করো, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, এটা ইনভেস্ট করো, এবং কারা কারা আছে এগুলো আইডেন্টিফাই করতো। আইডেন্টিফাই তো আমরা করা তো আমরা দেখছি না। এগুলো রেটরিক বলে তো কোনো লাভ নাই। আপনি মানে সস্তা জনপ্রিয়তার জন্য ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রটা কি হচ্ছে, এবং কি বলে যে ষড়যন্ত্র হচ্ছে নিশ্চয়ই, জি। কিন্তু আপনি যখন মানে আইজিপি হিসাবে যখন আপনি কথা বলবেন, তখন তো আপনাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে। নিশ্চয়ই সুনির্দিষ্ট। সময় আজকে কম, আলোচনা করতে পারছে না যে তারা মানে তিনিও রয়েছেন এই তালিকায়, স্যাংশনের মধ্যে। এই পরিস্থিতি তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? ছোট করে বলতে হবে। সেটা অনেক নানা রকম বিস্তৃত আলোচনা। জি, সেই জন্যই বলছি ছোট করে একটু বলেন না। এখন ধরেন যে আমি যেটা মনে করি যে কিছু কিছু জায়গা থেকে আপনাকে, যেমন ওয়েন ইউ আর ভাইস চ্যান্সেলর অফ ঢাকা ইউনিভার্সিটি, কিংবা ওয়েন ইউ আর আর্মি চিফ, কিংবা আপনি যখন প্রধান বিচারপতি, আপনি যখন আইজিপি, জি। তখন কিন্তু খুবই দায়িত্বশীলতার সাথে, মানে পেশাদারিত্বের সাথে বক্তব্যগুলো দেওয়াটা বাঞ্ছনীয়। হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, হ্যাঁ, এরকম কিছু পদ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ক্ষমতার ষড়যন্ত্রের কথা বললেন। এখন ধরেন যে এখানে যে সরকারগুলো আমরা দেখেছি কোনো রকম একটা সমস্যা হলে, বড় রকম সংকট হলে, তারা ওই ষড়যন্ত্র তত্ত্বটাকে না, দেশবিরোধী ষড়যন্ত্র কেউ করলে তার মানে তিনি জানেন, তাহলে তো এটি তো তার এখন ধরেন দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রসঙ্গটা যখন আসে, ওয়েন ইওর পলিটিশিয়ান, পলিসি মেকার, ব্যুরোক্রেট, মানে যারা দেশটা চালান, ব্যবসায়ী, দে আর নট সাফিসিয়েন্টলি পেট্রিয়টিক, তখন আপনার দেশের বিরুদ্ধে। এখন ইন্ডিয়াতে আপনি ওখানে দুর্নীতি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এইটা কিন্তু আপনি খুব, মানে তাদের ওখানে আমলারা, রাজনীতিবিদরা যে পরিমাণ দেশপ্রেমিক, কিংবা নেপালের কথা বলেন, ভুটানের কথা বলেন, তো বাংলাদেশে এটা কেন আসে? কারণ আমরা তো ক্ষমতার জন্য এই বিদেশি দূতাবাসে গিয়ে ধর্ণা দিই। আমরা তো এই যে মানে প্রকাশ্যে অনেক রকম, মানে যখনই নির্বাচন আসে, আপনি তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন যেটা হয়েছে, আপনার বিএনপির সময় যে নির্বাচনটা হলো, তারপরে যে তত্ত্বাবধায়ক সরকারের এই যে আপনার যে কম্প্রোমাইজটা, সেটা তো পেছনে বিদেশিদের হাত ছিল। এবং আপনি উইকিলিক্স বাংলাদেশ, না না, আমি বলছি যে ওইখানে আপনি এই তথ্যগুলো পাবেন, আপনি যে তথ্যগুলো পাবেন, এবং আপনি দেখেন 7,00,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, সেটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এবং সেইখানে রাজনীতিবিদরা, ব্যবসায়ীরা, সরকারি কর্মকর্তারা সবচেয়ে বেশি। তো আমরা তো এখন ধরেন যে তথ্য প্রযুক্তির যুগ, আপনি দেশের ভিতরে অনেক তথ্য সাপ্রেস করলেও, ওই যে আমরা অস্ট্রেলিয়া থেকে কেউ বলে দেয়, কানাডা থেকে কেউ বলে দেয়, আমরা এই কথা এই প্রত্যাশা করতে পারি কিনা, যেহেতু পুলিশের মহাপরিদর্শক বলছেন যে বিদেশি টাকায় অনেকে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, তাদের আমরা দেখতে পাবো কিনা, তাদেরকে চিহ্নিত করা হবে কিনা, তাদেরকে আইনের আওতায়, একটা দায়িত্বশীল পদ থেকে যেটা বলেছেন, নিশ্চয়ই তার কাছে কিছু তথ্য আছে, সেই তথ্য আছে, এবং তিনি যদি সেই যারা ষড়যন্ত্র করছে সেটা উদ্ঘাটন করে আমাদের সামনে সেটা উন্মোচন করা যায়, বাংলাদেশের উপকার হয়, তাহলে পরে স্যালুট। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের নিউজ ইন ভিউজ। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।